সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি, ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় আদর্শিক ঐক্য নাকি নির্বাচনের সমঝোতা, এই বিষয় নিয়ে কথা বলবো। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন সামান্থা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, স্বাগত এই আয়োজনে। তো আমি একটু সামান্থা আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনার একটি কথা একটু উল্লেখ করে বলতে চাই। আপনি বলেছেন যে জামাতের সাথে জোট গঠনকে সঠিক মনে করি না, আবার পার্টি থেকে পদত্যাগ করছি না, এমনটা বলেছেন। আপনি নির্বাচন থেকেও সরে দাঁড়িয়েছেন। আপনার অবস্থানটা তাহলে কি একটু পরিষ্কারভাবে একটু জানি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটিএন নিউজের সকল কলাকুশলী এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, আমার সহ আলোচক, আমার বড় ভাই, প্রিয় বড় ভাই আশরাফ কায়সার ভাই, তাকেও আমার সালাম ও শুভেচ্ছা। সকলকে সালাম ও শুভেচ্ছা দিয়ে আমি শুরু করি। বিষয়টা হচ্ছে তো, এটার তো একটা খুবই নিদারুণ ঘটনা যে বাংলাদেশে আসলে পলিটিক্যাল পার্টিগুলোর অভ্যন্তরে কোনো ধরনের ইন্টারপার্টি ডেমোক্রেসি নাই। ইন্টারপার্টি ডেমোক্রেসি থাকলে আসলে চাঁদাবাজি, দুর্নীতি, স্বৈরাচারী মনোভাব এগুলো টেকার কথা না দলগুলোতে। সো আমাদের দলগুলো আসলে ইউনিফাইং একটা ক্যারেক্টার হিসেবে সারাক্ষণ প্রতীয়মান হয়। চাঁদাবাজি করলেও তারা ইউনিফাইং থাকেন। তারা যদি যদি স্বৈরাচারী কোনো মনোভাব, কোনো কিছু চাপায় দিতে চান, তাও ওনারা ইউনিফাইড থাকেন এবং কোনো কিছুতেই তাদেরকে আসলে বিচলিত করা যায় না। এক অদ্ভুত ব্যাপার যে পার্টিকে ইউনিফাইড রাখতে হবে, এটাই একমাত্র লক্ষ্য, কিন্তু জনগণকে সার্ভ করতে হবে এটা একমাত্র লক্ষ্য নয়। আমার জায়গা থেকে আমি মনে করি যে আমরা যে স্বপ্ন দেখে এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এবং পরবর্তীতে একটি লজিক্যাল কারণেই, সঙ্গত কারণে একটা পলিটিক্যাল পার্টি গড়ে উঠেছে, সেই পার্টিটাকে আমরা একটা মধ্যম পন্থার রাজনীতির দিকে আমরা নিতে চেয়েছিলাম। সেই মধ্যম পন্থার রাজনীতিতে নিতে গেলে আপনাকে ডান বাম নানান ধরনের মানুষের মতাদর্শ এনে আপনাকে এখানে একত্র করতে হয়। এবং আমি নিজে আসলে একটা লেফট ওরিয়েন্টেড লোক, আমার পলিটিক্যাল ওরিয়েন্টেশন সেভাবে হয়েছে। কিন্তু আমি যখন এখানে এসেছি তখন কিন্তু আমাকে একেবারেই মেনে নিতে হয়েছে যে আমি আমার বামপন্থা ধরে রাখতে পারবো না। আমার বামপন্থা থেকে আমার যে প্রাক্তন যেই ভাবনা চিন্তা আছে এগুলা থেকে আমাকে বের হতে হবে। আমি যদি ওটাতে রিজিড থাকি তাহলে আমি মধ্যপন্থায় পৌঁছাতে পারবো না। একইভাবে আমি জানি অনেক ডানপন্থী মানুষও আছেন এখানে যারা আসলে তার জায়গাটাকে পার্টির জন্য, পার্টির মতাদর্শের স্বার্থে তারা কিন্তু স্যাক্রিফাইস করে পার্টিটা করছেন। এরকম একটা অ্যামালগেমেশন এবং সমন্বয়ের মধ্য দিয়ে কিন্তু এই জায়গাটা ডেভেলপ হয়েছে। যখন জামাতের সাথে আসলে জোট গঠন করা হয়েছে, আমাদের জায়গাটা খুব পরিষ্কার ছিল যে জামাতের সাথে জোট গঠন করার জন্য শুধুমাত্র মতাদর্শিক বিষয় এটাকে আমরা উল্লেখ করছি না। আমরা 6 জন যখন আসলে গিয়েছিলাম, আপনারা দেখেছেন যে আমরা 6 জন আমাদের পার্টিম্যান আমার সাথে গিয়েছিলেন। আমার সাথে আমরা একসাথেই গিয়েছিলাম, যে ডক্টর তাসনিম জারা, ডক্টর তাজনুবা জাবিন, আমি এবং মনিরা শারমিন, নাহিদা সরোয়ার নিভা, নুসরাত তাবাসসুম। আমরা যখন গিয়েছিলাম আমরা জানিয়েছি আমাদের আহ্বায়ককে যে আমরা যদি জামাতের সাথে জোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো বড় দলের সাথে যদি জোট হয়, আমরা তাহলে একক ইলেকশন না হলে বা গণতান্ত্রিক সংস্কার জোট এটার পক্ষ থেকে ইলেকশন না হলে আমরা ইলেকশনে পার্টিসিপেট করব না, এটা আমরা জানিয়ে এসেছি এবং আমরা আমাদের কথা রেখেছি। এবং আমরা পরবর্তীতে আসলে কে কখন পদত্যাগ করবে এই জিনিসগুলো আসলে আমাদের এটা কি প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। এবং এই জিনিসটা ওই যেটা আমরা ইলেকশন করব না এই বিষয়টা আসলে কাকতালীয়ভাবে আমাদের একই রকম হয়েছে, এইটাও পরিকল্পিত কোনো মুভ নয়। পরবর্তীতে আসলে আমি যেটা মনে করি যে এখানে আমার 2 সহযোদ্ধা এবং আমি খুবই এফেক্টেড এটা নিয়ে, কারণ আমি যে লড়াইটাতে নেমেছি এই লড়াইটাতে তাদের দুজনকে আমার সাথে পাওয়াটা খুবই দরকার ছিল। এবং ডক্টর তাসনিম জারা এবং ডক্টর তাজনিমা জাবিন দুজনে পার্টিতে এখন নেই। আমি আসলে একটা কনসাল্ট করার জন্য তাদেরকে এখন আর ফোন করতে পারছি না এই বিষয়ে। সো সেই জায়গা থেকে আমি সহযোদ্ধাহীন হয়েছি, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে মধ্যমপন্থার ফাইটের জন্য আমরা এসেছিলাম এই পার্টিতে, সেটা ওভার দ্য নাইট হবে এটা আমি এক্সপেক্ট করি নাই। এতদিন পার্টিও সংগ্রাম করেছে, আমরাও সংগ্রাম করেছি। আমি মনে করি যে এই মুহূর্তে আমরা একটা মতাদর্শিক সংগ্রামের মধ্যে আছি পার্টির মধ্যে, এবং এই জিনিসটা জনগণের পার্টি হয়ে উঠছে, কারণ এইটার মধ্যে জনগণও পার্টিসিপেট করছে। আমি সামান্থা একটু জানতে চাইবো যে আপনি বললেন যে এনসিপির মধ্যে থেকে আপনি মধ্যম পন্থার জন্য আসলে যে ফাইটটা দেবেন সেই ফাইটে আসলে আপনি কাকে পাশে পাবেন? কারণ এনসিপির গত কয়েক মাসে লক্ষ্য উদ্দেশ্য আমরা যতটুকুই দেখেছি, সেটা কার্যক্রম যতটুকু ছিল সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে তারা আলোচনা করছে, কখনো বিএনপির সাথে, কখনো এর আগে 3টি দল মিলে তারা একটা জোট করার চেষ্টা করেছে এবং এখন জামাতের সঙ্গে যোগ দিল। সেক্ষেত্রে এনসিপির কার্যক্রম আমরা কতটুকু দেখেছি, বা এনসিপি আপনি বলছেন যে এখানে থেকে মধ্যম পন্থার জন্য আপনি লড়াই করবেন, আপনি কি সেখানে আসলে সাপোর্টটা পাবেন কিনা? এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটা ঐতিহাসিক জায়গা তৈরি হচ্ছে,
বিষয়টা হয় পার্টির যে আমি বা আমি আসলে আমরা কেউ কারো লিডে না। বেসিক্যালি আমি আসলে তাদের সাথে এক ধরনের সেই স্টেক হোল্ডার হিসেবে, যারা 30 জন সাইন করেছেন তাদের সাথে অ্যাডিশনাল একজন স্টেক হোল্ডার হিসেবে আছি। সো আমরা প্রত্যেকের রাজনৈতিক স্বাধীনতা আছে, কিন্তু আমরা মনে করি যে আমরা এখন পর্যন্ত, বা আমি পার্সোনালি মনে করি যে সংগ্রামটা করার জন্য আসলে আমরা তো বলি না যে একজন যদি ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো। তাহলে একলা চলো নীতিটা সবসময় ভালো না। রাজনীতিতে আসলে সামষ্টিক নীতিই ভালো, কিন্তু যদি এমন হয় যে আপনি আপনার পজিশন সম্পর্কে খুবই কনসার্নড এবং আপনি খুবই কনফিডেন্ট, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার অবস্থান আপনাকে নিতে হবে, যেটা যদি আপনি একাও হন। এবং সত্যের পক্ষে বুলেটের সামনে আপনারা অসংখ্য মানুষকে একা দাঁড়াতে দেখেছেন এই গণঅভ্যুত্থানে। যদি সেটার বাস্তবিক এবং রাজনীতির ক্ষেত্রে প্রতিফলন না ঘটে, তাহলে রাজনৈতিক কোনো নতুন বন্দোবস্ত হয়নি। জি, অসংখ্য ধন্যবাদ। আশরাফ ভাই, আপনার কাছে আসি। এই যে আমরা জানি যে একটা মধ্যমপন্থার দল বাংলাদেশে ইমার্জ করছে তরুণদের নিয়ে, আমরা অনেক বড় একটা স্বপ্ন দেখেছিলাম এনসিপিকে নিয়ে। দেখেছিলাম কেন বলছি, আপনি নিজেও সেটি নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবেন। এরপরে আমরা একদম শেষ পর্যন্ত দেখলাম যে জামাতের সাথে জোটে যোগ দিচ্ছে মধ্যমপন্থা। তাহলে তো আর আসলে যেটি স্বপ্ন দেখা হয়েছিল সেই মধ্যমপন্থা তো আসলে থাকছে না। আমি একটু জানতে চাইবো যে নতুন বন্দোবস্তের কথা বলা হলো, সেটি বলে আসলে জামাতের সঙ্গে তারা যুক্ত হলো। এটি নিজের দলের সদস্যরাও কেউ কেউ মানতে পারছে না। এই সিদ্ধান্তটাকে আপনি আসলে কিভাবে দেখেন? অত্যন্ত স্ববিরোধী, এবং যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল সেগুলো কথার কথা, এবং তার রাজনৈতিক কোনো রিফ্লেকশন নাই। বরং পুরনো বন্দোবস্তে এনসিপি ফেরত গেল। সেটি হচ্ছে যে বিএনপি অথবা জামাতের সাথে একটি জোট করে তারা নির্বাচনে ভালো করার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এনসিপিকে আমরা অনেকেই দূর থেকে, বাইরে থেকে আশাবাদ দিয়েছিলাম বা আশাবাদী হয়েছিলাম যে এনসিপি হয়তো একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে পারবে। কেননা এটি তরুণদের দল, এটি অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গের দল, এবং তারা কথায় সেই পরিবর্তনের কথা বলছিল। বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে পরিবর্তনগুলো দেখতে চায়, যেটি বিএনপি বা জামাত বা অন্য বড় দলের ভেতরে আমরা দেখতে পাই না। তাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, এনসিপির কোনো সীমাবদ্ধতা ছিল না। দেখুন, তাদের কোনো ব্যক্তিবর্গ উপদেষ্টা হয়েছেন, কেউ অর্থকরীর দিকে লোভ করেছেন, কেউ চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছেন। এগুলো সব মেনে নিলেও দেশের অনেক মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়েছিল তরুণদের এই দলটি। 10 মাসের ভেতরে এই দলটি যখন তাদের ক্যাম্প গুটিয়ে জামাতি ইসলামীর মতো চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের সাথে নির্বাচনে জোট করে, যেখানে আর বাকি সব দল দক্ষিণপন্থী দল, এবং যারা কেউ বাংলাদেশের নারী স্বাধীনতায় বিশ্বাস করে না এবং দক্ষিণপন্থী রাজনীতি করে শরিয়া আইন কায়েম করতে চায়, তাদের সাথে যখন এনসিপি যুক্ত হয়, বাজারে একটা কথা আছে যে এনসিপি আসলে জামাত, এবং অভ্যুত্থানের পেছনে জামাতের ছাত্র সংগঠন শিবিরের অনেক বড় অংশ ছিল। এবং দেখুন, জামাতের প্রক্সি হিসাবে এবি পার্টি, এনসিপি, হয়তো আপ বলে আরেকটা দল আছে, এটা জামাতের রাজনৈতিক কৌশল হতেই পারে। কিন্তু এই এনসিপি কিন্তু জামাতের সমালোচনা করেছে কয়েক মাস আগেও, এমনকি কয়েক সপ্তাহ আগেও। তারা বিএনপির সমালোচনাও করেছে। তারা এও বলেছে যে জামাত প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষের কাছে ধর্মভিত্তিক। আমি জানি না ভাইয়া আপনি এটা খেয়াল করেছেন কিনা, এমনকি মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়েও এনসিপি কথা বলেছে। দেখুন, এনসিপির নেতৃবর্গের কথা অনেক সময় আমাদের কাছে বেখাপ্পা ঠেকতো, কেননা তারা একদিন এক কথা বলতেন, আরেকদিন আরেক কথা বলতেন। আমার ধারণা এনসিপির নেতৃবর্গের মিডিয়ার প্রতি যে মিডিয়া তাদেরকে যে ট্রিটমেন্ট দিচ্ছিল, তাতে তারা অনেকটা আপ্লুত হয়ে গেছিল, এবং তারা হেডলাইন হওয়ার জন্য, ব্রেকিং নিউজ হওয়ার জন্য এমন সব শব্দাবলী ব্যবহার করত, তার রাজনৈতিক রিফ্লেকশন আমরা দেখতে পেতাম না। এই যে সামান্তা বলছিলেন মধ্যপন্থী একটি দল হিসেবে এনসিপিকে দাঁড় করানোর জন্য উনি ফাইট করবেন, এটি শুনে ভালোই লাগছে। কিন্তু আমরা 10 মাসে ঠিক বুঝতে পারিনি এনসিপির রাজনীতিটি কী। দেখুন, একটি রাজনৈতিক দলের মূল পরিচয় তার আদর্শ এবং রাজনীতি, নীতি নৈতিকতা। আমরা এনসিপিকে পরিষ্কার ধরতে পারিনি। কখনো মনে হয়েছে যে এই ব্যক্তির কারণে এনসিপি এরকম। কেউ একজন শিবিরের সমাবেশে চলে যাচ্ছে, কেউ 100টা গাড়ি নিয়ে পঞ্চগড়ে সমাবেশ করছে, অনেকটা বিএনপি আওয়ামী লীগের মতো। কাজেই মানুষ হতাশ হতে শুরু করেছে। দেখুন, এটি মেনে নিলে ভালো হতো, অভ্যুত্থানের সফল শক্তি ইনভেরিয়েবলি পরে রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে, এটি নাও তো হতে পারে। এটি বরঞ্চ তারা প্রেশার গ্রুপ হিসাবে যদি সরকারের উপরে বা অন্য দলের উপরে প্রভাব বিস্তার করত, সেটি হয়তো রাজনৈতিক শক্তি হিসাবে না হলেও ভালো হতো এখন মনে হচ্ছে। কেননা অভ্যুত্থানের শক্তি বা জুলাইয়ের চেতনা জামাতের পকেটে ঢুকে যাচ্ছে, এটি দেখতে আমাদের কাছে খুব খারাপ লাগছে।
আমি একই কথা বলতাম, হয়তো আরেকটু কম বলতাম যদি বিএনপির সাথে যেত। কেননা এনসিপিকে আমরা যেই গণতান্ত্রিক সংস্কার জোটটি তারা করেছিল সেটি দেখে মনে হয়েছিল যে সে একটি সক্রিয় অবস্থান দাঁড় করাতে চায়। বিএনপি বা জামাতের বাইরে মানুষ যদি কাউকে ভোট দিতে চায়, যারা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলে, যারা মধ্যপন্থী রাজনীতির কথা বলে, যারা তরুণদের অনেক স্বপ্ন, চোখে যে স্বপ্নগুলো আছে সেটিকে রাজনীতিতে রূপান্তর করতে চায়, সেই জায়গাটা এনসিপি 10 মাসের মধ্যে ছেড়ে দিয়ে, দেখুন একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় উৎসবের নাম নির্বাচন। নির্বাচনেই আপনি প্রমাণ করবেন আপনার রাজনীতিটি কী। আপনি তো ভোট চাইতে যাচ্ছেন, কেন মানুষ আপনাকে ভোট দিবে? এনসিপি কিসের জন্য ভোট চাবে, কোন মুখে? আরও একটা কথা খেয়াল করেন, 30টি জায়গায় যদি জামাত তাকে সমর্থন দেয় বা দক্ষিণপন্থীরা, 270টি আসনে কি হবে? এনসিপির লোকগুলোকে জামাতের পক্ষে ভোট চাইতে হবে। দ্যাট ইজ দ্য কন্ডিশন। এনসিপি সেখানে ইনঅ্যাক্টিভ থাকবে না, জামাতের পক্ষে ভোট চাইবে, এটি কন্ডিশন। 30টি আসনে জামাত এবং দক্ষিণপন্থীরা এনসিপির জন্য ভোট চাবে, আবার বাকি 270টি আসনে। আচ্ছা, এই যে 125টি আসনে তারা নমিনেশন দিল, এই প্রার্থীদেরকে তারা কোথায় ফেলে গেল? এই যে লক্ষ লক্ষ মানুষ তাদের ডাকে জুলাই অগাস্টে রাস্তায় নেমেছিল, দেখুন কালকে নাহিদ ইসলামকে দেখলাম নিরাপত্তার কথা বলেছেন। জামাতে ইসলামের সাথে যোগ দিয়ে কি নিরাপত্তা নিশ্চিত হলো? এমনকি বিএনপির সাথে যোগ দিলেই বা কি নিরাপত্তা নিশ্চিত হলো? আর যিনি রাজনীতি করবেন তিনি তার শারীরিক নিরাপত্তা নিয়ে ভাববেন, এটি কি রাজনীতির সাথে মানানসই হয়? তাহলে যেই লক্ষ লক্ষ মানুষ জুলাই আগস্টে রাস্তায় নেমেছিল, যাদের 99 ভাগই কোনো দল করতো না, এমনকি জামাত সমর্থিত শিবির শুনলে তারা হয়তো রাস্তায় কোনো দিন নামতো না, সেই মানুষগুলোর নিরাপত্তার জন্য নাহিদ ইসলাম কি করবেন? তার কি কোনো দায় নেই? তার কোনো দায়িত্ব নেই? এনসিপি একটা অদায়িত্বশীল রাজনীতি করে আমার ধারণা রাজনৈতিক মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিল জামাত জোটে যাওয়ার ভেতর দিয়ে। সামান্থা, আপনার কাছে একটু আসি, যে যেমনটি আশরাফ ভাই বলছিলেন যে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা আমরা যখন শুনেছি, এনসিপি যখন ঘোষণা করলো যে আমরা কারোর সাথে জোটে যাব না, আমরা নিজেরা, তখন আমরা এনসিপির কিন্তু একটা হাইপ দেখেছি, সকলের মধ্যে গ্রহণযোগ্যতাটার একটা বিষয় আমরা দেখেছি। 1,500 জনকে নমিনেশন দেওয়া হলে সেখান থেকে 125 জনের একটা লিস্ট আমরা দেখেছি। ভাইয়া বললেন যে আসলে এই 125 জনের সাথে আসলে প্রতারণা করা হলো, তাদেরকে মানুষ মানে বিশ্বাস করবে কিভাবে? একটা নতুন দল 9 মাস বা 10 মাসের মধ্যে যখন এতগুলো সিদ্ধান্ত পরিবর্তন করবে, তখন আসলে সেখানে আস্থার জায়গাটা কোথায় থাকে? বিষয়টা এটাই, যখন আমরা 6 জন গিয়েছিলাম, আমাদের একবারের জন্য জামাতের যেগুলো পপুলার ইস্যু, জামাতের কেন্দ্রিক, যে 71 গণহত্যা এবং নারীদের ব্যাপারে তাদের অবস্থান, আমাদের ওই ইস্যুগুলো টাচও করতে হয় নাই। করতে হয় নাই বলতে কি, মানে করেন নাই? এনসিপির পক্ষ থেকে করা হয় না? মানে এতই কারণ আছে যে আমার পার্টির পজিশনের জায়গা থেকে আমাদের ওই ইস্যু পর্যন্ত যেতে হয় নাই। আচ্ছা, জামাতের সাথে না যাওয়ার জন্য বা যে কোনো জামাত বিএনপি, এখানে বলা হচ্ছে যে জামাতের সাথে যেতে চাচ্ছি না, আমরা বিএনপির সাথে গেলে খুশি হতাম, একেবারেই না। বিএনপির সাথে গেলেও আমাদের একই পজিশন হতো। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, আমরা বিএনপির সাথে যাচ্ছি, ইট ডাজন্ট মেক সেন্স। সো বিএনপির বিরুদ্ধেও আমাদের অবস্থান আছে, জামাতের বিরুদ্ধেও আমাদের অবস্থান আছে। এটাই হচ্ছে আমাদের ওই জায়গাটা তৈরি করেছিল আমাদের। আমি যেগুলো নিয়ে আমার কোশ্চেন, আমি আসলে এই অ্যান্সারগুলো খুঁজছিলাম, আমি আসলে অ্যান্সারগুলো পাই নাই। সো দলের কাছে আমার অ্যান্সারগুলো দরকার। হ্যাঁ, আপনি কি এখান থেকে প্রশ্ন করতে চাইবেন? আমি এটা প্রশ্ন করেছি, এই জন্যই বললাম যে আমাদের আসলে 71 বা নারী প্রসঙ্গে জামাত যে একটা লেস কনফিডেন্ট, ধোঁয়াশাপূর্ণ মানে বক্তব্য দেয় এবং তার অবস্থান যে ধোঁয়াশাপূর্ণ, এটা আমরা সবাই জানি। তাকে বারবার 71 বা নারী ইস্যু নিয়ে প্রশ্ন করে কোনো লাভ নাই, সে উত্তর দিবে না। এজন্য কি নাহিদ ইসলাম বলেছেন যে আদর্শিক নয়, এটা হচ্ছে নির্বাচনের সমঝোতা? আর এটা সম্ভব কিনা নাহিদ আপনার কাছে ইসলাম মনে আগে হয় কিনা? বলেছেন যে ঐতিহাসিক দায় যাদের আছে তাদের সাথে কোনো জোট হবে না। নাহিদ ইসলাম এও বলেছেন যে আমরা 300 আসনে একক প্রার্থী দিব। নাহিদ ইসলাম গণতান্ত্রিক সংস্কার জোটের যেদিন প্রকাশিত হয় তখন বলেছে যে এই সংস্কার জোট একটা রাজনৈতিক জোট, ভবিষ্যতের রাজনীতির লড়াইটা এই সংস্কার জোট করবে। এবং সংস্কার জোট আদৌ ভেঙে গেছে কিনা আমি জানি না। সংস্কার জোটের ব্যাপারে আমি আসলে আপডেটেড না। আমি যেটা দেখলাম যে রাষ্ট্র সংস্কার আন্দোলন কিছু আপত্তি জানিয়েছেন, কিন্তু এবি পার্টির কাছ থেকে আমি ফর্মালি কোনো আপত্তি দেখিনি। ফেনী 2 থেকে মুজিবুর রহমান মঞ্জু মনোনয়ন ফর্ম তুলেছেন। আমার কথা হচ্ছে যে মানে আমার তো অনেক কোশ্চেন আছে, আমি এই কোশ্চেনগুলো করেছি। নাহিদ ইসলাম গতকালের প্রেস ব্রিফিং এ তিনি পরিষ্কার করেছেন, তাকে যখন প্রশ্ন করা হয় যে সেই 3 দলীয় জোটটি থাকছে কিনা, তিনি বলেছেন না, সেটি আর এখন কাজ করবে না। হ্যাঁ, কিন্তু আসলে আপনারা অফিশিয়ালি জানেন না? আমরা অফিশিয়ালি জানি না এবং কোনো প্রেস রিলিজ যায় নাই। যখন কোনো কিছু থেকে, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে, কোনো কিছু থেকে আপনি ব্যাক আউট করবেন সেটা আপনি জনগণকে জানাবেন। এমনকি এই বিষয়টি নিয়েও আপনি প্রশ্ন তুলেছিলেন যে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি।
মানে এটা পার্টির কেউ জানে কিনা আমার ভুল হতে পারে, অ্যাজ এ পার্সন আমার তো আসলে ভুল হতেই পারে, আমি পার্টি কিছু একটা জানি না, পার্টিতে এক তো মানে এই পার্টিতে তো অনেক কিছু ঘটতে পারে যেটা আমার দৃষ্টিগোচর হয় নাই, কিন্তু আমি সিনসিয়ারলি বলছি যে আমি এই বিষয়ে অবস্থানটা আমি ক্লিয়ার না। তো যেটা আমি বুঝি যে কোনো জোট থেকে বের হয়ে গেলে এটা অফিসিয়ালি প্রেস রিলিজ দিয়ে জনগণকে জানাতে হয়, সো এই জিনিসটা করার দরকার ছিল। দ্বিতীয়ত ধরেন এই যে 1486 জন মনোনয়নপত্র তুললো, এই 1486 জন যে মানে এদের আসলে মানে ভবিষ্যৎ কি, ওনারা তো দলের সাথে যুক্ত হলেন মনোনয়নপত্র তোলার মাধ্যমে, যদি অফিসিয়াল কোড অফ কন্ডাক্ট হচ্ছে আপনি সদস্য ফর্ম পূরণ করার মাধ্যমে, যেভাবে আসিফ মাহমুদ সজীব হয়ে এসছেন পার্টিতে, কিন্তু আসলে এই এই 1486 জনের কি হবে? ওনারা তো আসলে নতুন বাংলাদেশের জন্য আসছিলেন, আমরা তো প্রমিসটা রাখতে পারি নাই, এবং আমরা তো আসলে মনোনয়নপত্র যখন বিক্রি করেছি আমরা তো বলেছি যে আমরা ওই প্রমিসটা রাখবো, এবং আমি নিজে অনেক জায়গায় বলেছি যে 300 আসনে আমরা প্রার্থী দিব, কারণ আমি দেখছি আমার নেতারা বলছেন, তো আমি মনে করেছি এটা পার্টি লাইন। তো আমি যখন আটার করেছি যে আমরা 300 আসনের প্রার্থী দিব, আমরা কারো সাথে কোনো মানে কম্প্রোমাইজ এবং পুরনো রাজনৈতিক দলের সাথে, আমি কনফিডেন্টলি আপনার এখানে বসেও বলে গেছি, সো আই এম এ লায়ার নাও বেসিক্যালি, যে আমি মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু এটা আমি ফলো আপ করি না, আমি একজন লায়ার পলিটিশিয়ান হইতে চাই না। আমার কাছে মনে হয় যে আমাদের যে যারাই এরকম ভাবছে তাদের এইটা একটা পীড়ন আছে, এবং এই পীড়নটা আসলে অনেকেই নিতে পারছেন না পার্টিতে। সো আমার কাছে অনেকেই পদত্যাগ করেন, একদম সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পদত্যাগ করছেন একের পর এক। তারা কি নিজেদেরকে আসলে প্রতারিত মনে করছেন বলে পদত্যাগ করছেন? এটা ওনাদের বক্তব্য, ওনারা দিবেন, কিন্তু আমি মানে দীর্ঘদিন এই পার্টিটা করার কারণে ওনাদের সাথে তো ফর্মালি ইনফর্মালি আমার সাথে কথা হয়, সো আমি দেখি যে এটা আমি আগে তাদের পজিশন সম্পর্কে জানি, যে ওনারা আসলে মানে যেমন ধরেন আজাদ খান ভাসানী, উনি মাওলানা ভাসানীর নাতি, উনি পদত্যাগ করেছেন, কিন্তু উনি তো আসলে কৃষকদের নিয়ে ওনার চিন্তা ভাবনা, ওনাকে হয়তো উনি অনেক বেশি ভোকাল না, উনি হয়তো চটকদার কথা বলেন না, উনি অনেক কিছু হতে পারে, বাট হি হ্যাজ সাম ভিশনস, হি হ্যাড সাম ড্রিম, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, এবং উনি কৃষকদের নিয়ে আসলে তার পলিসি মেকিং এ তার গুরুত্বপূর্ণ মন্তব্য আছে, কিন্তু আমরা এটাকে মানে আমরা আনতে পারি নাই তাকে সামনে, এবং উনি আসলে মানে নিতে পারেন না এই জিনিসটা। তো আমি ছোট স্বার্থে বড় বিসর্জন দিয়ে ফেললো, মানে কি বুঝি নেই, ছোট স্বার্থে এনসিপি কি বড় বিসর্জন দিয়ে ফেললো? আমি আসলে জানি না, এটা ইতিহাস নির্ধারণ করবে, কারণ আমার পজিশনটা ভুলও হতে পারে, এমনও হতে পারে যে এই 10 জনকে বা এই যে কয়জনই জিতুক তাদেরকে আমি শুভকামনা জানাই, তারা আসলে আমাদের পার্টির জন্য, ওনারা জিতলেও যেমন ভালো, এটা পার্টিরই ভালো, আমি চাই যে এটা মানে এটা একটা সিভিল ওয়েতে থাকা উচিত। আমার বিষয়বস্তু যেমন ছিল যে আদর্শিক ঐক্য নাকি নির্বাচনী সমঝোতা, আপনি কি এটা মনে করেন যে আদর্শিক ঐক্যটাকে আলাদা রেখে নির্বাচনী সমঝোতাটা হওয়া আসলে সম্ভব? আমি এটা পার্সোনালি মনে করি না, যেমন যেটা এখানে একটা চল আছে, দেখেন আমার পার্টি আসলে চলের বাইরে কোনো কিছুই করে নাই, যেমন ধরেন যে নির্বাচনী ঐক্য আদর্শিক নয়, এটা আপনি এই পৃথিবী মানে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে কতবার শুনছেন, সো এটা একটা কমন কনসেপশন, এবং এটাকে বিএনপিও ডিফেন্ড করে, আওয়ামী লীগও ডিফেন্ড করতো, জাতীয় পার্টিও ডিফেন্ড করে, সো এখানে যে আসলে আদর্শিকতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এই জন্যই এই কথাটা পরবর্তী রাজনীতি আর ভোট এক জিনিস না, সো আপনাকে ভোট আর রাজনীতি আলাদা হলে আপনাকে পছন্দ করবে, মনে মনে সমর্থন করবে এক কারণে, ভোট দিবে আরেকজনকে, তার ব্যবসায়িক প্রয়োজন ইত্যাদি ব্যক্তিগত প্রয়োজনের কারণে, যার পিছনে রাজনীতি করে তার। এখন এই জিনিসগুলো আমি মনে করি যে এটা একটার সাথে লিঙ্কড, এবং পরিবর্তন করলে সবটা নিয়েই আসলে পরিবর্তন হওয়া উচিত বলে মনে করছেন। একজন দর্শক আছেন, দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি মোজাম্মেল হক, আমার নাম, সিরাজগঞ্জ থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করবেন। এই মধ্যপন্থীর দল, এবং আমরা চাচ্ছিলাম যে একটা নতুন বাংলাদেশ, এবং লাস্ট পর্যায়ে তারা 64 জেলায় মানে আন্দোলন করলো, গণসংযোগ করলো, গণসংযোগ করার পর আমাদের কালার বা চিহ্নিত করার পর এখন তারা নিজের একটা মানে নিজের নিরাপত্তার জন্য যে একটা দলে যায় যে তাগারে 4 জন বা 10 জনের জীবন বাঁচাইলো। আজ আমাদের সারা বাংলার এই এনসিপি যে বিভিন্ন জেলায় যে কর্মীরা আছে তাদের নিরাপত্তা কে দিবে, এই প্রশ্ন হলো এই আলোচকের। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আশরাফ ভাই আপনার কাছে আসতে চাই। এবারে ভীষণভাবে যে বিষয়টি চোখে পড়ছে সেটা হচ্ছে যে নিজের দলকে বিলুপ্ত করে হলেও, নিজের পার্টিকে বিলুপ্ত করে হলেও বড় দলের সাথে নিজেরা যুক্ত হচ্ছেন, বিশেষ করে বিএনপির সাথে আমরা এটা হতে দেখছি, এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছোট ছোট দলেরও তো নিজস্ব একটা নৈতিকতার জায়গা আছে, আদর্শিক জায়গা আছে, সেই জিনিসগুলোকে শুধুমাত্র নির্বাচনের খাতিরে বিলুপ্ত করা হচ্ছে। আমরা এনসিপি নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ, সেটাও আমার আদর্শিক জায়গা, নির্বাচনের সমঝোতা।
এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি আপনাকে বলি যে এখানে ক্ষমতার রাজনীতি হচ্ছে এখন, এবং ক্ষমতার রাজনীতির বাইরে শুধু একটি দলকে আমরা এতদিন কথা বলতে দেখেছিলাম। ছোটরা তো বলছিলই, বাম দলগুলো বলছিল, অন্যরা বলছিল, কিন্তু এনসিপিকে আমাদের মনে হচ্ছিল তারা বলছিল আমরা ক্ষমতার রাজনীতি চাই না, আমরা জনতার রাজনীতি চাই। এনসিপি নিয়ে কেন এত কথা বলতে হলো? কারণ তারা মানুষের সাথে প্রতারণা করলো, তারা আসলে ক্ষমতার রাজনীতিতে ঢুকে গেল, এবং সেটিও যদি একটি গ্রহণযোগ্য দলের সাথে হতো বা জোটের ভেতরে হতো তাও আমি কম কথা বলতাম, বাট সেটি অগ্রহণযোগ্য দক্ষিণপন্থী স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মেলালো, যারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা নারীদেরকে অন্ধকারে রাখতে চায়, যারা দেশে শরিয়া আইন কায়েম করতে চায়। এনসিপি তাদের মুখপাত্র, এনসিপি তাদের দলভুক্ত হয়ে তার যে লক্ষ লক্ষ সমর্থক এবং কর্মী, যে 1400 মানুষ নমিনেশন নিয়েছে, যে 125 জনকে তারা মনোনীত করেছে, সবার সাথে তারা প্রতারণা করলো। আপনি একটা জিনিস শুধু বলি, রাজনীতিতে প্রতারণা করে খুব বেশি দিন আপনি থাকতে পারবেন না। এই রাজনীতির একটা অদ্ভুত ব্যাপার আছে, বরঞ্চ সততা দেখিয়ে, আদর্শ দেখিয়ে, নীতিনৈতিকতা দেখিয়ে আপনি একটা লম্বা রেসের ঘোড়া হতে পারবেন। কোনো একদিন দেখবেন আপনার দিকে মানুষ চলে আসছে। আপনি অন্য দল গড়ার কথা যদি একটু বলি, এই যে বিএনপিতে যারা দল বিলুপ্ত করে ঢুকে গেল, আমি তারও নিন্দা জানাচ্ছি। দেখুন, আমরা আরপিওর এই সংশোধনী পছন্দ করিনি, কেননা তাতে করে আপনি ছোট দল হয়ে থাকতে পারলেন না, ছোট দল হয়ে জোটের প্রতীক নিতে পারছেন না, ছোট দল হয়ে আপনাকে কি করতে হচ্ছে, নিজের দল বিলুপ্ত করে বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। আমরা গণ অধিকার পরিষদকে কি দেখলাম? 2 নেতার দল, এক নেতা চলে গেছেন গণ অধিকার পরিষদের মার্কা, আরেকজন ধানের শীষে চলে গেছেন। এটি কিন্তু নীতি নৈতিকতার দিক থেকে অত্যন্ত নিন্দনীয়। এবং তারা যে সংগঠনের কথা বলে, এবং ছোট হোক, মাঝারি হোক, ক্ষুদ্র হোক, তারও তো একটা স্বকীয়তা থাকতে হবে। এখন দেশ দ্বিদলীয় হয়ে গেলে, অথবা অতীতে যেরকম একদলীয় হয়ে গেছিল, অথবা দেশের মধ্যে যেরকম বিভাজন তৈরি করা হয়, আজকে তো দেশের বিভাজন হাসিনা আমলের চেয়েও বেশি। হাসিনা আমলে উনি মুক্তিযুদ্ধের পক্ষ আর মুক্তিযুদ্ধের বিপক্ষ বলে একটা কাল্পনিক শক্তি দাঁড় করিয়েছিল, যেটি তার রাজনীতি করতে সুবিধা হয়। কিন্তু আজকে তো কালচারাল বিভক্তি তৈরি হয়েছে। একটি দল দেশের সংস্কৃতি, সঙ্গীত, শিল্প, সাহিত্যকে আপনার দেখেছেন কিভাবে আক্রমণ করেছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে। আরেকটি গ্রুপ, আপনি এখনো নিশ্চিত না তারা নির্বাচনের পরে তাদের অতীতের শাসনের মতো শাসন করবেন নাকি ভবিষ্যৎমুখী, যদিও তাদের প্রধান নেতা ভবিষ্যৎমুখী রাজনীতির কথা বলছেন, সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গঠন করার কথা বলছেন। কিন্তু সেই জায়গায় যদি আপনি তৃতীয় একটা ফোর্স থাকতো, জোট থাকতো, যারা প্রেশার গ্রুপ হতো, যারা জনগণের কথা বলতে পারতো। এনসিপি তো আমাদেরকে এই কথাগুলোই বলেছিল। জামাতের সঙ্গে যুক্ত হয়নি, আপনি যেটি বললেন, জামাতের যে কালিমাগুলো নিজেরা এখন পর্যন্ত আসলে মুছে ফেলতে পারেনি, এনসিপির গায়ে সেই কালিমা লাগতে পারে বলে আমি এতদিন বলি জামাত তার কালিমা মুছাতে পারেনি, এবং আমরা অপেক্ষা করছিলাম কবে জামাত 71-এর ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা চাইবে। এই ডিসেম্বরে এসে আমরা দেখলাম জামাতের অনেকটা দুঃসাহসের মতো তারা মুক্তিযুদ্ধকে বিকৃত ইতিহাস বানানোর চেষ্টা করছে। তাদের কোনো নেতা, যার বয়স ছিল 3 বছর, উনি বলেছেন উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন, এবং তারা মুক্তিযুদ্ধের গৌরবের যে ঘটনাগুলো, যেগুলো ইতিহাসে প্রমাণিত, পরীক্ষিত, লিপিবদ্ধ, সেই ইতিহাস তারা বিকৃত করছে। কেন করছে? কারণ ওই ইতিহাসে তার ভূমিকাটা খলনায়কের, ওই ইতিহাসে তার ভূমিকাটা মানবতা বিরোধী অপরাধের, ওই ইতিহাসে তার ভূমিকা ধর্ষণের অথবা আপনার বুদ্ধিজীবী হত্যার। এই জায়গাগুলো আপনি এখন ভাবেন, এনসিপি যখন জোটে গেল, 270টা আসনে যখন জামাত প্রার্থীর জন্য তারা ভোট চাইবে, তখন এই প্রশ্নগুলোর উত্তর এনসিপিকে পজিটিভলি জামাতের ন্যারেটিভ দিতে হবে। এনসিপি তার ঘাড়ে দায়িত্ব নিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের ন্যারেটিভ, বিকৃত ইতিহাস পরিবেশন করার। কি পাবে বিনিময়ে এনসিপি? ধরেন 5টি কি 7টি আসন পেতে পারে, বড় জোর। আমার প্রেডিকশন রং হোক, এটা আমি চাই, কিন্তু তাতে করে পার্লামেন্টে 5 জন লোক যাওয়ার ভেতর দিয়ে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তিটি তার সমস্ত রাজনৈতিক শক্তি ক্ষয় করে, এখন দেখুন যে মানুষরা বলছিল যে এনসিপি মূলত জামাত, এবং এনসিপির যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা জামাতের শিবির অথবা তার ভগ্নাংশ, এটি কিন্তু এখন অনেকখানি প্রমাণ করলো এনসিপি সর্বশেষ তাদের জোটে গিয়ে। বিএনপির একজন নেতা গতকালকে আমাকে বলেছেন তাদের সাথে এনসিপির কথাবার্তা হওয়ার সময় তারা টের পেয়েছেন তারা বিএনপির জোটে ফাইনালি যাবেন না, কারণ তারা জামাতের জোটেই যাবেন। কারণ না,
জামাতের এক নেতা আপনার কাছে কি বলেছেন, মনে হয় এখানে আসন ভাগাভাগি কি মুখ্য বিষয় ছিল? এখানে শোনেন, বিএনপি প্র্যাকটিক্যালি এনসিপিকে যে কটা আসন দেওয়া দরকার সেটিই দিয়েছিল সর্বশেষ। এনসিপি তো চাইতেই পারে, 50টা চাইতে পারে, 30টা চাইতে পারে, কিন্তু বিএনপি ভোটের রাজনীতি করা দল। আপনি খেয়াল করে দেখুন তার জোট সঙ্গীদেরকে সে একটি দুটি আসন দিয়ে কিভাবে নির্বাচনে মাত্র 12টি আসন এখন পর্যন্ত তারা বাইরে দিয়েছে। কাজেই বিএনপি ভোটের রাজনীতি বোঝে, বিএনপি জনগণের সমর্থন কতটা পাবে তারা খুব ভালো জানে। এনসিপি যদি আজকে 300টি আসনে প্রার্থী দিত এবং তারা যদি 5000 করে ভোটও পেত, এমনকি তার নাহিদ ইসলাম সহ, কথার কথা, তাতেও আমি বলতাম এনসিপির রাজনৈতিক সাফল্য তৈরি হতো, সাংগঠনিক বিস্তার তৈরি হতো, 300টি নেতা তৈরি হতো বাংলাদেশে। আপনি 10 মাসের মধ্যে একটা চমকপ্রদ কিছু ঘটিয়ে বাংলাদেশের পার্লামেন্টারি রাজনীতিতে খুব ভালো করে ফেলবেন, এটি কিন্তু গণ অভ্যুত্থান না। বা এটি তো তাদেরও টার্গেট হওয়ার কথা। এটি আসলে কেন নয়। তাদের টার্গেট হবে? এই কথাগুলো তো তারাও বারবার বলছিল যে আমরা 300 আসনে যাব। যে একটু সামান্তা শামিন আপনার কাছে আসি। মোজাম্মেল হক সিরাজগঞ্জ থেকে তিনি প্রশ্ন করেছিলেন যে 64 জেলায় এনসিপি গণসংযোগ করে আমরা যারা এনসিপির হয়ে আসলে কাজ করব তাদের কথা বলেছেন যে আমাদেরকে কালার করে বা চিহ্নিত করার পর অল্প কয়েকজনের স্বার্থের জন্য, নিরাপত্তার জন্য আমাদেরকে যারা নেতাকর্মী আছে তাদের নিরাপত্তা আসলে দেখবে কারা? আসলে এটা মানে আমি তো আসলে ওনার প্রশ্নটা শুনতে শুনতে আমি আসলে ভাবছিলাম যে আমাদের কমিটিগুলোর কি অবস্থা, আমার জেলায় জেলায় যাওয়া উচিত, উপজেলায় গিয়ে আমার দেখা উচিত যে ওরা আসলে কি ভাবছে। স্বাভাবিকভাবেই মধ্যমপন্থার যে রাজনৈতিক প্রয়োজন, সেই প্রয়োজনের জায়গা থেকেই কিন্তু এনসিপির কিছু একক সমর্থক আছে। এই সমর্থক গোষ্ঠী শুধুমাত্র এনসিপির, এটা বিএনপি, জামাত বা অন্য কারো ভীষণভাবে আপনাদের বিশ্বাস করেই তারা এসেছে। এটা কম হতে পারে, আমি পার্সেন্টেজ নিয়ে অ্যাট অল বদার্ড না, বাট এই 2%, 3% টু 6% যাই জরিপে এসে থাকুক, এই পার্সেন্টেজটাই হচ্ছে আমার অ্যাসেট। আমার অ্যাসেট মানে হচ্ছে এনসিপির অ্যাসেট। এই অ্যাসেটটা এখন দাঁড়িপাল্লায় ভোট দেবে কিনা আমি মনে করি ইট ইজ নট পসিবল। এটা যেটা পিওর অ্যাসেট। এবং যখন আমরা 300 আসনে প্রার্থী না দিই তখন হচ্ছে আমার জনভিত্তি তৈরি করার কোনো সম্ভাবনা থাকে না। আমি কেন কনফিডেন্ট ছিলাম, কেন আমি আমার নেতাদের কথা আমি নিজেও বারবার বলেছি, এটা আমি জনগণের কাছে একটা ক্ল্যারিফিকেশন দিই যে আমি তখন ফিল করেছি যে 300 আসনে প্রার্থী না দিলে সংগঠন কিভাবে দাঁড়াবে। তার মানে ইট ইজ একদম মানে এটা কি বলবো, এটা লজিক্যালের একদম সবচেয়ে নিম্ন পর্যায়ে লজিক্যাল, যে আপনি সমস্ত আসনে যদি প্রার্থী ঘোষণা করেন তাকে কেন্দ্র করে একটা সংগঠন দাঁড়ায়। সো আমার কাছে মনে হয়েছে যে এটা দেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে লজিক্যাল মুভ ছিল, কিন্তু সেটা করা হয়নি। তার মধ্যে দিয়ে জনভিত্তি তৈরির যে রাজনীতিটা সেটা আমরা করতে পারিনি বিধায় নিরাপত্তা সরকারের কাছে খুঁজতে হয় বা দলের কাছে খুঁজতে হয়, নিরাপত্তা থাকে জনসমর্থন। যারা আপনাদের উপর নির্ভর করেছিল তাদের নিরাপত্তা কোথায় খুঁজবে তারা? আমি এটাই বললাম যে এই যে 300 আসনে যখন এই ভিত্তিটা তৈরি হয়ে গেল তখন কিন্তু আসলে সকলের নিরাপত্তা সকলে বেষ্টনী হয়ে উঠল। কিন্তু আমরা যখন শুনেছি নাহিদ ইসলামের বক্তব্যে বারবার যখন শুনেছি যে আমাদের গানম্যানের প্রয়োজন নাই, সকলের নিরাপত্তা নিশ্চিত করুক, পরবর্তীতে গানম্যান নেওয়া হয়েছে। আমি মনে করি যে আচ্ছা এটা সঠিক সিদ্ধান্ত, তারপরও আমাদের গণঅভ্যুত্থানের নেতৃত্বদের প্রোটেক্ট করতে হবে। বাট যখন মানে নিরাপত্তা খোঁজার জন্য মানে কোনো দলের কাছে যেতে হয়, আমি আশরাফ ভাইকে হার্ট করতে চাই না বা আমি তার মন্তব্যকে করতে চাই না, কিন্তু আমি মনে করি যে বিএনপি জামাত কোনো জোটেই এনসিপির যাওয়া উচিত হয়নি। আমি আরেকটা কথা একটু বলি সামান্তা শারমিন, আপনাদের দলের মধ্যে থেকে অনেকে মানে যারা পদত্যাগ করেছে তাদের উদ্দেশ্য করে বলেছে যে আসলে ব্যক্তির থেকে দল বড়। এটা অনেকেই বলে, বিভিন্ন রাজনৈতিক দল থেকেও বলে যে ব্যক্তির থেকে দল বড়, সুতরাং তাদের উচিত ছিল দলের সিদ্ধান্ত যেটি আর কি সবার জন্য আসলে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে অটল থাকা। আপনার কাছে কি মনে হয় যে এইসব ক্ষেত্রেও কি এই ধারণাটা আসলে ঠিক কিনা? মানে অবশ্যই ব্যক্তির থেকে দল বলো, দলের থেকে দেশ বড়, এটাই তো কথাটা। কিন্তু আমরা তো দেখছি যে মানে ব্যক্তির থেকে মানে উল্টা আর কি, দেশের থেকে দল বড়, দলের থেকে ব্যক্তি বড়, তাই না? এখানে কাল্ট আছে। আমার পার্টির সবচেয়ে দারুণ বিষয় আমার যেটা মনে হয় এখানে কোনো কাল্ট নাই। আচ্ছা, সো আমার কাছে মনে হয় এখানে একটা সুযোগ আছে, সুযোগ ছিল বা আছে, কিন্তু আসলে আমার পার্টির ডিক্লাইনটা কখন হইলো আমার কাছে মনে হয় যে কখন আসলে এটা মানে ট্রেনচ্যুত হলো বা লক্ষ্যচ্যুত হলো। আমি মনে করি এটা হচ্ছে গতকাল বিকাল 5:30-এ। তার আগ পর্যন্ত কিন্তু আমি মনে মনে আশা করছিলাম যে হয়তো স্বতন্ত্রই করছি আমরা, আমার মনের মধ্যে একটা আশা ছিল। এটা কেন ছিল এটা আমি এটা ধারণা করতে পারি নাই যে এই পরিমাণ যে মানুষের যে আকাঙ্ক্ষা,
এটা চোখে দেখার পরেও কেউ নিজেদের উপর অবিশ্বাস করতে পারে, এটা আমি ধারণা করতে পারিনি। আমার কিছু বাস্তবতা থাকতে পারে সেই সম্পর্কে আমি নিজে অবগত না, এই বাস্তবতাগুলো কি, কিন্তু আমার কাছে মনে হয় যে নিরাপত্তা আসলে মানুষের কাছ থেকে চাওয়ার দরকার ছিল। আমাদেরকে আগলে রাখছে তো আসলে মানুষই, আমাদেরকে এখন পর্যন্ত যে আওয়ামী লীগ মারতে পারে না এটা তো মানুষ। আপনি আরেকটি বাংলাদেশের মন্তব্য জনগণের করেছেন জন্য। যে আসলে জামাতের সাথে গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে, সেটা নিয়ে কি ছোট করে কিছু বলবেন কিনা? আমি একটা বিরতিতেও যাব। আচ্ছা, ছোট করে বলি যে এই যে অবস্থা, এটার জন্য খুবই দায়ী হচ্ছে বাংলাদেশের সিভিল সোসাইটি। তারা যারা বারবার বলছেন যে তোমাদেরকে কোনো না কোনো জোটে যেতে হবে, কোনো না কোনো জোটে যেতে হবে, আরে জোট কোনো সমস্যা না, এই সিভিল সোসাইটির এই দায় নিতে হবে আজকে। কিন্তু তারা কি এখন বলছে না যে আপনাদের জোটে যাওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল? এখন আবার তারাই বলছেন, এখন আবার একদম একই পিপল এটা বলছেন। সো আমি মনে করি যে এই দলটাকে আসলে যে উৎসাহ দেওয়ার দরকার ছিল, আমরা শুরু থেকে সেই উৎসাহটা পাই নাই। এখন আমাদেরকে আসলে ডু অর ডাই একটা সিচুয়েশনে আসছে। এখন আমার কাছে মনে হয় যে ইতিহাস এটা নির্ধারণ করবে যে আমি বা আমাদের মতো অনেকেই যারা পজিশন নিয়েছেন তাদের সিদ্ধান্তটা সঠিক ছিল, আমরা কি দলকে আসলে সঠিক পথে নিতে পারবো, নাকি আসলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোট আর রাজনীতি এক না। মাস্টার ভাই, দুটি প্রশ্ন আপনার কাছে। সামান্তা শারমিন যে আক্ষেপের কথা বলছিলেন সেটা নিয়ে একটু জানতে চাইবো যে যারা একটা সময় বলেছে যে কোনো দলের সাথে যুক্ত হয় না এখন যুক্ত হও, তারাই এখন বলছে যে যুক্ত হলে কেন, মানে তাদের যে সাপোর্টটা দরকার ছিল সেই সাপোর্টটা তারা পাননি, সেটা নিয়ে কি বলতে চাইবেন? আমি এই বক্তব্যের সাথে একমত না। এনসিপি শুধুমাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল বলে বাংলাদেশের মানুষ তাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, যত কম সমালোচনা করেছে, তাদের অপকর্ম নিয়ে যত কম আলোচনা করেছে, এটি বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের ভাগ্যে জোটে নাই। আপনি যদি জেলা শহরগুলোতে তাদের র্যালি দেখেন, আপনি মানুষের মুখের ভাষা বুঝতে পারবেন, তাদের আশা আকাঙ্ক্ষার অভিব্যক্তি ধরতে পারবেন। কাজেই এনসিপির প্রতি মানুষের আগ্রহ ছিল, আমি পাস্ট টেন্সে বলছি, কারণ গতকালকে বিকেল 5:30টার পর থেকে কতটা আছে আমি শিওর না। আর এনসিপি রাজনীতিতে নতুন, তাকে আপনার সুযোগ দেওয়া, তাকে শোনেন, নিরাপত্তার কথা যদি বলি, মানুষের ভালোবাসার চেয়ে বড় নিরাপত্তা পৃথিবীতে আর নাই। একজন রাজনৈতিক নেতা কিংবা রাজনৈতিক দলের জনগণের নিরাপত্তাই হচ্ছে সবচেয়ে বড় নিরাপত্তা। সরকারের নিরাপত্তা, গানম্যান কিংবা কোনো জোটের মুরব্বীর নিরাপত্তা, এগুলো রাজনীতির নিরাপত্তা না। কাজেই আমি বলবো যে এনসিপি জনগণের ভালোবাসা পেয়েছে, সেটিকে পায়ে দোলে এনসিপি জামাতের সাথে জোটে গেছে শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকে পার্লামেন্টে তারা দেখতে চায় বলে। এটি এত শর্ট সাইটেড পলিটিক্স, আমার মনে হয় এনসিপির প্রতি যাদের সহানুভূতি আছে তাদেরও সহানুভূতি তুলে নেওয়া উচিত। সামান্তা, একেবারে শেষ অংশে আছে, আমার প্রশ্ন করারও তেমন কিছু নেই। নিরাপত্তার বিষয়টি নিয়ে কতটুকু কনসার্ন? না, আমার ব্যক্তিগত নিরাপত্তা, আপনার ব্যক্তিগত দলীয়? মানে আমি মনে করি যে আমার দলের কর্মী প্রার্থী যারা এতদিন ধরে আছেন, মানে কাজ করছেন, সবার নিরাপত্তা নিয়ে আমি খুবই শঙ্কিত। কারণ আমি শহীদ হাদির মানে যে ঘটনাটা ঘটলো, মানে গায়ে বুলেটটা লাগার 5 দিন আগেও আমি বলেছিলাম যে আপনারা যে বলছেন যে আমরা ভালো প্রার্থী আনবো, কিসের ভিত্তিতে আনবো? আমি তো নিশ্চিত না তাদের নিরাপত্তা আমি দিতে পারবো কিনা, কারণ আমার প্রার্থীরা অনিরাপদ। তার 5 দিন পরে এই ঘটনা ঘটলো। আজকে বিচারের দাবিতে শহীদ হাদির শাহবাগের ঘটনাটি নিশ্চয়ই জানেন যে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার। হ্যাঁ, আমি জানি, এবং এইটা আমি বলছি যে এটা একদম ইন্টেনশনাল, বাংলাদেশকে এরকম ভালনারেবল করে রাখা, এবং শহীদ হাদির এই যে পুরো তার যে গুলি লাগায় এবং তার পরবর্তীতে সকল কাহিনী, এইগুলো সবকিছুই আমার কাছে মনে হচ্ছে যে এতটা তো এরকম হওয়ার কথা না। মানে আমরা জানি দুর্বল, কিন্তু এতটা দুর্বল হওয়ার কথা না। ইচ্ছা করলে স্টেপ নেওয়া যায়। আমি ডেইলি স্টারের ওখানে আমি নিজে চোখে দেখেছি যে সেনাবাহিনী কিভাবে হাত জোর করে করজোরে রিকোয়েস্ট করছিল আমাদেরকে শুধু উদ্ধার করতে দেন, তারপর আপনার যা খুশি করেন। এটা তো কোনো সেনাবাহিনী না, এটা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য হতে পারে না। এবং তারা 3 জনকে উদ্ধার করার পরে হাল ছেড়ে দিয়ে মাঠ থেকে চলে গেছে, এবং অনেকক্ষণ পরে এটা আবার রিস্টাবলিশ হয়েছে। সো আমি মনে করি যে এই জিনিসগুলো মানে ঠিক করা দরকার। আর আমার নিজের নিরাপত্তা নিয়ে আমার আসলে ওইরকম বিশেষ কোনো মন্তব্য নেই। আদর্শিক জায়গার ভবিষ্যৎ কি এনসিপির? আপনি মানে কেমন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন আপনার ব্যক্তিগত মত? আমি আসলে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। আমার কাছে এখনো মনে হচ্ছে যে আমি একটা পজিশন নিয়েছি, আমাদের দলের অনেক মানুষ পজিশন নিয়েছে। আমি আশা করি, আমি সিরিয়াসলি আশা করি, বাংলাদেশের মানুষের মায়েদের কাছ থেকে আমি দোয়া চাই যে যাতে এনসিপি তার সঠিক রাজনীতিতে ফিরে আসে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।